এরা দিনে খেটে খাওয়ার দিন মজুর, রাতে ভয়ঙ্কর ডাকাত। কক্সবাজারের চকরিয়া এলাকায় এমন একটি ডাকাত দলের সামনে টিম 360 ডিগ্রি। এদের সদস্য সংখ্যা 50-এরও বেশি। তবে সামনে এসেছেন 4 জন। হাতে আছে 5টি অস্ত্র। এর মধ্যে চাইনিজ 303, 2টো 1 নলা বন্দুক, 1টি আর 2টি কাটা বন্দুক। আছে অসংখ্য গুলি। অবৈধ এসব অস্ত্র ব্যবহার করা হয় ডাকাতির কাজে। জানতে চাই কি কি ডাকাতি করেন তারা। রোড ডাকাতি করে, গরু ফার্ম আছে না, গরু ফার্ম থেকে গরু ডাকাতি নিয়ে আসি। এই 4 জনই দীর্ঘদিন ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে শুরু করে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে। এ পেশা থেকে ফিরে আসতে চাইলেও তারা এখন ডাকাত সর্দারের হাতে জিম্মি। আমাদের বাড়ির কাগজ, জমিনের কাগজ ওনার কাছে। আপনাদের বাড়ির কাগজ? হ্যাঁ, উনি জিম্মি করে রেখে দিয়েছে, কাজ না করলে এটা দিব না। আর যারা কাজ করে না তাদেরকে মেরে থানাতে ঢুকাই দেয়, মামলা দিয়ে দেয়। আছে। আমরা এই ডাকাত দলের কাছে আবারও আসব, তবে এবার একটি সিসিটিভির ক্যামেরার দৃশ্য দেখা যাক। এই পিকআপ ভ্যানে যারা এসেছেন তারা সবাই ডাকাত। হাতে অস্ত্র নিয়ে গাড়ি থেকে নামলো 2 জন সদস্য। সিসি ক্যামেরা দেখে একজন মুখ লুকোনোর চেষ্টা করলেন। বাকি সদস্যরা পিকআপ ভ্যানে শুয়ে আছেন। গাড়ির শব্দ শুনে এগিয়ে এলো এলাকার 2 জন। অবস্থা বেগতিক দেখে এলাকা ছেড়ে চলে যায় ডাকাত দলটি। হাতে দেশীয় অস্ত্র, সাথে পিকআপ ভ্যান, সুযোগ পেলেই ডাকাতি। অস্ত্র হাতে যে ব্যক্তিকে দেখা গেছে তার নাম বাদল ডাকাত, যার বিরুদ্ধে আছে 6টি ডাকাতির মামলা। তার এক ভাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যার বিরুদ্ধেও রয়েছে একাধিক ডাকাতির মামলা। আরেক ভাই 6টি অস্ত্র সহ ধরা পড়েন র্যাবের হাতে। এ যেন এক আন্তজেলা ডাকাত পরিবার, যাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এমনকি ডাকাত সদস্যরা পর্যন্ত তাদের হাতে নাকি জিম্মি। ইচ্ছে থাকলেই ফিরতে পারেন না স্বাভাবিক জীবনে। তাদের বিচরণ ক্ষেত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। বড় বড় লরি, গরু মহিষের ট্রাক ভ্যান সহ এমন কোনো যান নেই যেখানে তাদের নজর পড়েনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 250 কিলোমিটারের এই মহাসড়কে দিনে কোনো সমস্যা দেখা না দিলেও রাতে কয়েকটি স্থান ভয়ঙ্কর হয়ে ওঠে। গত 1 বছরে কি পরিমাণ ডাকাতি হয়েছে এই মহাসড়কে সেই পরিসংখ্যান জানতে আমরা গিয়েছি বেশ কিছু থানায়। গিয়েছি পুলিশ সদর দপ্তরেও। সারা দেশেরও তথ্য থাকলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গত 1 বছরে কি পরিমাণ ডাকাতি হয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান পুলিশ দিতে পারেনি। তবে হাইওয়ে পুলিশ এই মহাসড়কের
কুমিল্লার চান্দিনা, সুয়াগাজী, পদুয়া, ফেনীর লেমুয়া এবং চট্টগ্রামের বরফকুণ্ডকে ডাকাতির জন্য ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করে। পুলিশের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য না পেয়ে এবার আমরা যানবাহনের চালক আর মালিকদের কথা শুনতে চাই। মালটা যাওয়ার কথা ছিল পটুয়াখালীতে, তো যাওয়ার সময় বাইপাস রোডে আমি জামে পড়ছিলাম। জামে পড়ার সময় আমি গাড়ি দাঁড়াইছিলাম, এই গরমকাল তো আমি গাড়ি লক করি নাই, এমন টাইমে ফট করে দুই দরজা দিয়ে উঠে গেছে। তো আমার পকেটে টাকাও ছিল, আমার টাকা ছিল 40,000, লাইন খরচার টাকা সম্পূর্ণ। ফারাবাড়ির পরে এক পর্যায়ে আমার বাড়ি মারছে, বাড়ির সাথে আমার ঘিরে মানে এখানে কোপও দিছে, হাত কাটে গেছে। আমরা কথা বলি রাস্তায় থাকা আরো বেশ কিছু চালকের সাথে, জানতে চাই এই মহাসড়কে চলতে আর কি কি সমস্যায় তাদের পড়তে হয়। মেঘনা দাউদকান্দি, ওখানে একটু জাম ফেলে আমার একটু আতঙ্ক হয়ে থাকে। বামে একজন উঠে, ডাইনে একজন উঠে, উঠে মতন নগদে ব্লেড ধরে, অন্যান্য চুলি ধরে, গোলা বেড়ায়, যা আছে কি আছে দিয়ে দেয়। কিছুদিন আগে আপনার হাইওয়েতে আপনার চাকা পাঞ্চার হয়েছিল, আমি দাঁড়াইছিলাম রাস্তার সাইডে। তো আমার হেল্পার প্রস্তাব করতে গেছিলো, তখন আমি স্টার্টিংয়ে বসা ছিলাম। ও আসতে না আসতে কি আপনার আউটসাইড থেকে 4-5 জন লোক আসে, পাম্পের দাদা করে আমার গাড়িতে উঠছে, উঠি বসে বলতেছে যে তোমার পকেটে কী দাও। পুলিশের কাছে হেল্প চাইতে চাইলে ওখানে উল্টা আরও নিজেরা হয়রানি হতো হয়। এবার আমাদের সামনে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেলার শ্রমিক ইউনিয়নের নেতা মোহাম্মদ হাসান মাহমুদ। রাস্তায় রমরমা যে একটা ঢাকাইদের শুরু হয়েছে, মহোৎসব শুরু হয়েছে, এক্ষেত্রে প্রাইম মুভার শ্রমিকরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আর যে পয়েন্টে হাইওয়েগুলো পুলিশগুলো থাকে, ওই পয়েন্টে চালককে নিরাপত্তা দেওয়ার জন্য থাকে না, তারা চালককে দাঁড় করায় হাইওয়ে রোডে চেকিংয়ের নামে তাদের থেকে টাকা নেওয়ার জন্য দাঁড়া করায়। বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহমেদ দিলেন আরও বেশ কিছু তথ্য। কারণ এই যে মহাসড়কে চুরি ডাকাতি যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে ওভারঅল আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হবে টু মতো। এবার আরও একটি দৃশ্য দেখা যাক। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 14 ডিসেম্বর 2021, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা। সিসি ক্যামেরায় ধরা পড়ে এক ডাকাতির ঘটনা। জাপান থেকে আমদানি করা একটি নতুন প্রিমিয় গাড়ি নিয়ে যায় একটি ডাকাত দল। এই ঘটনায় আহত হয়েছিলেন চালক সাদেক হোসেন। সেদিনের সেই দুর্ধর্ষ ডাকাতির গল্পটা শোনা যাক তার মুখ থেকেই। আসলে তখন আমি বুঝতে পারিনি যে তারা ডাকাত। পুলিশের পোশাক পরা, সব আপনার নীল নেভি ব্লু কালার সোয়েটার প্যান্ট এগুলো পরা একটা মাইক্রোবাস প্রথমে আসে, এসে আমাকে লেজার লাইট মানে চাপ দেয়, জোরে একটা চাপ দেয়। তখন আমি তার গ্লাস নামে তাদেরকে বলতেছি, স্যার এটা তো পোর্টের নতুন গাড়ি স্যার। ওরা গাড়ি থেকে 2-3 জন নেমে আমাকে বলে, তোর গাড়িতে অবৈধ মাল আছে, ব্যাগডালা খোল। তো আমি ব্যাগডালাটা খুলে গেট খুলে যেই নামছি, নামার সাথে সাথে আমাকে করলো কি মোবাইল কায়রা আমাকে ধরে হাইসের মধ্যে তুলে ফেলে, ঢুকাই আমাকে পাড়া টাড়া দিয়ে ঘুষি টুসি মারতে থাকে। কেউ হাত বাঁধে, কেউ পা বাঁধে, মানে খুব 1-2 মিনিটের মধ্যে আমাকে তারা একবার চোখ টোক সব বেঁধে ফেলে, হাত পা বেঁধে ফেলে নিচে পাড়া দিয়ে রাখে। আনুমানিক আড়াটায় একটা বড় প্লট জঙ্গল, ওখানে আমাকে ফেলে দিয়েছে। ডাকাতের পর নির্যাতনের শিকার হন পুলিশের। এসআই সাহেবের প্রথম কথা হচ্ছে, গাড়ি কোথায়? আমি স্যার গাড়ি তো আমি জানি না, গাড়ি তো হাইজ্যাকাররা নিয়ে গেছে। 2-3টা গালি দিয়ে বলে শালার মার। ওনার সিপাই যে আছে ওনাকে বলে মার। তো ওই সিপাই এসে আমাকে বেধড়ক মানে যেভাবে পারছে সেভাবে মারছে। তো আমার এখানে ব্যান্ডেজ করা ছিল, এখানে মারাতে মানে আমার হাড্ডিটা পুরোটা সরে গেছে। গাড়িটির মালিক রাজধানীর কুড়িল বিশ্ব রোডের গাড়ি শোরুম বিসমিল্লাহ কার সেন্টার। কর্তৃপক্ষ সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মূল হোতা ধরা ছোঁয়ার বাইরে। কোরবান ডাকাত ওরফে ওসমান বলতেছে নাম। ওর নামে ঢাকাতে প্রায় 21টা মামলা আছে এবং গাড়ি চুরির মামলা।
এই ঘটনায় 4 ডাকাত ধরা পড়লেও কেন গাড়িটি উদ্ধার হলো না, আর কেনই বা ভুক্তভোগীকে মারধর করা হলো, জানতে আমরা মোবাইল টেলিফোনে কথা বলি মামলার সেই তদন্ত কর্মকর্তা এসআই রিপনের সাথে। ডাকাত গ্রেফতার করার পরও গাড়িটা উদ্ধার করা গেল না কেন? আমি সেকেন্ড আই, দ্বিতীয় আই। 15-20 দিন আগে মামলাটা, দ্বিতীয় মামলা হস্তান্তর করছি। ঠিকানা বাতা সবকিছু আমার পাইছি, তার বাড়িতে অভিযান করছি, সে যেখানে থাকবে ওইখানে অভিযান করছি, কোথাও সম্ভব নেই। আমরা সাথে র্যাবের হেল্প নিচ্ছি বা এখন আমাদের তদন্ত প্রক্রিয়াধীন, আমরা এখন চেষ্টা করছি অব্যাহত। এই ঘটনার ঠিক 5 দিন পর আরেকটি ডাকাতির ঘটনা ঘটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। 19 ডিসেম্বর 2021 চট্টগ্রামের অলংকার মোড়। এখান থেকে চট্টগ্রামের বড়াইয়ার হাট যাবার জন্য গাড়ি খুঁজছিলেন দুবাই প্রবাসী হোসেন মাস্টার। তার সামনে হঠাৎই একটি মাইক্রোবাস চলে আসে। চালকের উদ্দেশ্য ভিন্ন থাকলেও বুঝতে পারেননি সেই দুবাই প্রবাসী। উঠে পড়েন মাইক্রোবাসে। মাঝপথে গিয়ে বুঝতে পারেন সহযাত্রী সব ডাকাত দলের সদস্য। এই ঘটনায় অভিযানে নামে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। আটক করে 6 ডাকাতকে। উদ্ধার করা হয় আহত হোসেন মাস্টারকেও। ওরা কতজন ছিল? 5 জন ছিল, ড্রাইভার সহ। আগে 2 জন, পিছনে 3 জন। সামনে 2 জন, পিছনে 3 জন। আপনি মাঝখানে বসছিলেন? আমারে মাঝখানে বসেছি। এর ঠিক একদিন পরই মারা যান সেই দুবাই প্রবাসী হোসেন মাস্টার। বাকি গল্পটা জানা যাক গোয়েন্দা কর্মকর্তা নোবেল চাকমার মুখ থেকে। তারা আমাদের কাছে যা স্বীকার করেছে সেটা হচ্ছে তারা 2005-06 থেকে শুরু করছে ডাকাতি। অলমোস্ট প্রায় 15-16 ইয়ার তারা এভাবে ডাকাতি করে আসতেছে, এবং তাদের বিরুদ্ধে এক একজনের বিরুদ্ধে 15-16 থেকে শুরু করে 5-6টা পর্যন্ত মামলা আছে বিভিন্ন থানায়। এমন অসংখ্য ডাকাতের ঘটনা রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। কেউ বা ডাকাতের কাছে নিজের সর্বস্ব হারিয়েছেন, কেউ বা হারিয়েছেন নিজের জীবন। কিন্তু ভুক্তভোগীদের একটা বড় অংশই থানায় অভিযোগ করেন না। পাশাপাশি রয়েছে হাইওয়ে থানা পুলিশ নিয়ে বিস্তর অভিযোগ। আছে ডাকাত গ্রুপগুলোর মধ্যে মহাসড়ক নিয়ন্ত্রণে নেবার বড় রকম দ্বন্দ্ব। সেসব কাহিনী নিয়ে ফিরছি একটা বিরতির পর। ডাকাতের কবলে পড়ে শুধু যাত্রী কিংবা চালক নন, মাঝে মধ্যে ডাকাতরাও প্রাণ হারান। ভাবছেন এটা কি করে সম্ভব? আসলে এলাকা কিংবা মহাসড়ক নিয়ন্ত্রণে নিতে গিয়ে ডাকাত দলগুলো মাঝে মধ্যেই একে অপরের সাথে সংঘর্ষ কিংবা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। চলে হামলা পাল্টা হামলা, এমনকি গ্রেপ্তার হয়ে জেলে গেলেও তাদের ডাকাতি থেমে থাকে না। জেল থেকে নির্দেশনা পৌঁছে যায় ডাকাত দলের কাছে। এমনই একটি ভিডিও দৃশ্য চলে আসে আমাদের হাতে। চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকা। আদালতে হাজিরা দিতে এসে একটি নির্দেশনা দেয় একজন আসামি। ওরা মানে জান বুঝি নেশা বেচতে মনে গো, খাইতে মনে একটা নির্দিষ্ট সময় আর কোনোদিন মানা করতে না। কাম সাকসেসফুল হলে দরকারি প্রয়োজন খাওয়ালে এত বেসিস খাইস বেচবেলার রাস্তা এটা আর বড় দৈর্ঘ্য যাইলে কোনো মানুষ আছে না। এই আসামির নাম আব্দুল মোমিন সুমন। মাদক বিক্রি আর একটি গোপন কাজ শেষ করার জন্য এখান থেকে বলা হয়। নির্দেশনাটি ভিডিও করে রাখেন তার সাথে সাক্ষাতে যাওয়া তারই একজন সহযোগী। সদীপের একটু সাবধানতা থাকবে লাগে, বেগুন মোটামুটি আর রাজ্যের লোক যাই দেখা করবি। রাজ্যের আমি দেখা করছি, আমি শহীদ ভাইয়ের লোক দেখা করছি। যে শহীদের কথা বলা হয়েছে তিনি একজন দুর্ধর্ষ ডাকাত। ডাকাতি, ধর্ষণ আর হত্যা সহ 16টি মামলা আছে তার বিরুদ্ধে। কারাগারে থাকা সুমনের অপরাধের তথ্য জানতে সীতাকুণ্ড থানায় টিম 360 ডিগ্রি। থানার তথ্য বলছে একটি হত্যা মামলার সূত্র ধরে সুমনকে গ্রেপ্তার করা হয়। সুমনের বিষয়ে আরো কিছু তথ্য পাওয়া গেল। 2টি ডাকাতি, একটি হত্যা সহ তার বিরুদ্ধে 5টি মামলা আছে।
হত্যা মামলার বাদী মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন। 1 বছর আগে সেই সুমনের হাতেই নিহত হন তার ছেলে কুরবান আলী সোহেল। ছেলে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি বাবা দেলোয়ার হোসেন। আমার ছেলে গেছে মনে করেন গাড়ি স্কুটার যাইতে উপজেলার গেলে নিয়ে আপনার দিছি অ্যাটাক করছি, অ্যাটাক করে তোমার ফলা তো একলা বস রামদা বলে কেন তাকে হত্যা করা হয়েছে? এই করলাম যে ওই মাটি টাটি কাটতে ড্রাম ট্রাক দিয়ে মাটি কাটালো, ওই মনে করেন তো এই চুল জায়গা তুললে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা এই ওমর ফারুক সেদিন খুব কাছ থেকেই দেখেছিলেন সুমন কিভাবে প্রকাশ্যে সোহেলকে কুপিয়ে হত্যা করেন। সেই দেখাটাই কাল হয়ে দাঁড়ায় তার জন্যে। মামলার সাক্ষী হওয়ার অপরাধে আজ তিনি পঙ্গু। সুমনের লোক মানে এরা ডাকাত টাকাত নিয়ে কতগুলো ছেলে ছিল, সুমন জাফর এরা ছিল এলাকাতে খুব দিছে, খুব দেওয়ার পর মানে মাথার উপর প্রথমে খুব দিছিল, খুব দেওয়ার পর বুকের মধ্যে ছুরি ঢুকাই ওটা মারি ফেলছে এখানে। আর সুমনের তখন আপনি আমরা মোটরসাইকেলে ছিলাম। মোটরসাইকেলে কত দূর ছিলেন? কতটুকু বলতে আমি এর সাথে ছিলাম। সুমনের বিরুদ্ধে একে একে মুখ খুলতে শুরু করলেন এলাকাবাসী। দেখেন আপনারা, আমার বাড়িতে হামলা করছে সে, তার বাহিনী। ঢাকা সুমন আমাকে যোগ দিতে বলছে, ঢাকা সুমন বাহিনীতে আমি যোগ দিনে যে আমাকে মারধর করে মোবাইল টোবাইল নিয়ে টাকা পয়সা নিয়ে আমাকে গাড়িতে তুলিতে আমি তখন আমাকে বলছে যে মারি ফেলা হুমকি টুমকি দিছে। এলাকায় দুর্দর্শ ডাকাত এবং সে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সুমনের বাড়ি সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের তেওয়াজিপাড়া গ্রামে। আমাদের সামনে সুমনের বাবা মোহাম্মদ আব্দুল মান্নান। আমার ছেলেকে ব্যবহার করতেছে, ওখানে পাঠা দিয়েছে। আমার ছেলে আমি যখন বাড়িতে আসি আমার ছেলে এগুলি করবে না, তখন আমার ছেলে ডাকাতি মামলার মধ্যে ফাঁসাইতেছে। এটা করতেছে রেহান ছাত্রলীগের আহ্বায়ক এক ছিল। এবার আমরা ছাত্রলীগ নেতা রেহানের সামনে। তার কাছে আসার পর জানা গেল সেই ভিডিও বার্তার রহস্য। জেলা আছে, জেলা থাকা অবস্থায় ও আমাকে ওখান থেকে একটা ভিডিও ক্লিপ পাঠায়, ভিডিও বার্তা পাঠায় যে আমাকে মেরে ফেলার জন্য। ফেব্রুয়ারি 6 তারিখ 2022 ওই সময় আমাকে আক্রমণ করে আপনার সীতাকুণ্ডা বাস স্টেশনে। আপনার জুতা পরে গেছিলো, হাতের ঘড়ি পরে গেছিলো, ওগুলো আমি ওখান থেকে খুঁজতে যাই পরক্ষণে, যখন ওরা আবার চলে যায় তো একটা মোবাইল পাই। তো মোবাইলটা পেয়ে আমরা এই জিনিসগুলো উদ্ধার করতে পেরেছি আর কি, ভিডিওগুলো। মোবাইলটা ছিল পরক্ষণে দেখলাম ওটা ওপোর মোবাইল। অপু হচ্ছেন অভিযুক্ত সুমনের সহযোগী, যার মোবাইলে সংরক্ষিত ছিল সেই ভিডিও বার্তাটি। এবার অপুর বাড়িতে টিম 360 ডিগ্রি। একই অপু তো দেখছি পঙ্গু হয়ে বিছানায় আছেন, তার এই পরিণতি হলো কিভাবে? শুনবাই ছিল আমার সাথে, তো আমি ওকে বাই জানি, সেজন্য লগে থাকতাম একসাথে। পরে ওর লগে কী হয়েছে সেটা আমি জানি না, পূর্বে আমি জানি না। তারপর থেকে আমাকে আসি মারবে এইভাবে দমকাচ্ছে, দমকার পর আমি চলে গেছি। চলে যাওয়ার পর ওইখানে যাওয়ার পর ওরা এক গাড়ি গেছে যাই আমাকে মারছে। আমাকে রেহান মারছিল, ফরিদ মারছিল, কামাল, আলিশন, রকি, ইকরাম আরও অন্য ছেলেরা ছিল। একটা সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ সীতাকুণ্ড এলাকা নিয়ন্ত্রণ করত সুমন আর রেহান দুজন মিলেই। এমনই তথ্য পাওয়া গেল অপুর কাছে। রেহান সুমনের দ্বন্দ্ব চললেও থেমে নেই সীতাকুণ্ড এলাকায় ডাকাতির ঘটনা। 24 মার্চ 2022 ঘটনাস্থল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের চেয়ারম্যান ঘাট এলাকা। কালুরঘাট থেকে পণ্য বোঝাইয়ের একটি কাভার্ড ভ্যান যাচ্ছিল ব্রাহ্মণবাড়িয়ার দিকে। আগে থেকেই ওত পেতে থাকা ডাকাতের কবলে পড়েন কাভার্ড ভ্যান চালিয়ে আসা বাবুল মিয়া। 40 বছরে এমন ভয়ঙ্কর ডাকাতির মুখোমুখি তিনি কখনোই হননি। টিলার বেড়া দিয়ে তারা 4-5 জন লোক আমার গাড়ির মধ্যে ধরার উঠে গরম লট গরম করে এবার আমার এখানে লাগাই দিচ্ছে। তখন আমি অনেক চেষ্টা করছি, গাড়ি তারা নামাইতে পারি না। তখন তারা আমার টান্দা নামাই দিয়া আমার গাড়িগুলো লইয়া আমার একটা ব্রিজের নিচে নামাই দিয়েছে। নামাই দিয়া তারা ব্রিজের ড্রাইভিং করে গাড়িটা চলে গেছে।
আপনারা যে মারছে ওইটা একটু দেখাইতে পারবেন? দেখাইতে পারবো সেটা। কিন্তু মামলার এজাহার বলছে ডাকাতি নয়, এটা চুরির ঘটনা। প্রধান আসামি ইব্রাহিম খলিল নিশান ও চালক বাবুল মিয়া পূর্ব পরিচিত। ব্যক্তিগত দ্বন্দ্বে আটকে রাখা হয় গাড়িটি। পরে পুলিশ এটি উদ্ধার করে মেসার্স 3M টার্মিনাল থেকে। ঘটনা ডাকাতির, কিন্তু চুরির মামলা হলো কেন? আমাদের সামনে কাভার্ড ভ্যান মালিক ও মামলার বাদী জহিরুল হক। ডাকাতি হয়ে রাত্রেবেলা গাড়িকে ডাকাতি হয়ে গেছিলো, ড্রাইভার হেল্পারকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, তাদের ফোনও সুইচ অফ ছিল। পরবর্তীতে আপনার পুলিশের সহায়তা নিয়ে আমরা গাড়িটা উদ্ধার করি। থানায় মামলা করতে গেলে যেভাবে মামলাটা নেওয়া কথা ছিল সেভাবে মামলাটা নেওয়া নাই। মামলাটা আমরা তো গাড়ি হাইজ্যাক করেছি, হাইজ্যাক মামলা নেবে না নিয়ে, ডাকাতির মামলা নেবে না নিয়ে ওটা আরও দিয়ে দিচ্ছে যে আমার ড্রাইভারের সাথে কোনো সত্যমতে ছিল এরকম বলে চালাই দিছে। না না, এরকম কোনো কিছু ছিল না। আমরা খোঁজখবর নিয়ে জানতে পারছি তার বিরুদ্ধে 10 থেকে 12টা মামলা আছে। সে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, সে ডাকাত, রাস্তায় ডাকাতি করে হাইজ্যাক করে। তাহলে তার কথা কেন মামলাটা নিবে, আমার কথা কেন নিল না? বাদীর এজাহার পাল্টে গেল কেন, এই প্রশ্ন নিয়ে আমরা গিয়েছি সীতাকুণ্ড থানায়। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ আমাদের একদিন পর দেখা করতে বললেন। ততক্ষণে আমরা যেতে চাই সেখানে যেখান থেকে কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছিল, মেসার্স 3M টার্মিনালে টিম 360 ডিগ্রি। এখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আব্দুর রহিম, তার কাছে থেকেও বেশ কিছু তথ্য পাওয়া গেল। ঈশানে একটা লোক পাঠাইয়ে তারপর গাড়িটা করেছে, বলছে যে ঈশানের গাড়ি আর কি, এটা বলি তারপর ঢুকাইছে। তারপর পরে কি দেখলেন? পরে ওই যে ট্রান্সপোর্টের লোক আর কি তারা আসছে, আসার বলছে গাড়ি আমাদের। আমি বলছি যদি তোমাদের গাড়ি হয় প্রশাসনের লোক আসবে উপযুক্ত প্রমাণ দিয়ে, তারপরে গাড়ি যারে হোক সে নিয়ে যাবে। পরে আমি থানায় ফোন দিছি, ওনারা আসছে, এসে ওকে ধরছে। পরে ঈশানকে ওই টেকনিকে বলছে যে ঠিক আছে তোমার গাড়ি হলে তুমি আসো, তোমার ওই যে গাড়ির জিনিসপত্র খুলে নিয়ে যাচ্ছে। ও আসছে, আসার পরে 2জন লোক আসছে, ড্রাইভার সব ভিতরে এখানে ছিল আমার সামনেই। তারপরে এখানে এক প্রকার পুলিশের উপরে মানে হামলা করছে, আমার গ্লাস ভাঙি, পরে পুলিশে আহত হয়েছে। আমি যদি না থাকতাম তাহলে ও পালাই যেত। পুলিশ কয়জন আহত হয়েছে? পুলিশ একজন মারাত্মক আহত হয়েছে। আমরা মোবাইল টেলিফোনে কথা বলি পুলিশের সেই আহত এএসআই জহিরুল ইসলামের সাথে। আমি তো আহত মানে সিরিয়াস আহত। হ্যাঁ, কোন জায়গা হয়েছে আপনার হাতে? ডান হাতে, ডান হাতে। ওই নিশান কি দিয়ে মারছিল আপনার ওখানে? আচ্ছা আমি আসতেছি, ওখানে আসতেছি। আসেন। মোবাইল টেলিফোনে স্বীকার করলেও সামনে এসে সুর পাল্টে ফেলেন তিনি। মিডিয়ার সাথে কথা বলার বিষয়ে কিছু আছে, সীমাবদ্ধতা আছে। পুলিশ সদস্য আহত হবার পরও মামলার এজাহার বদলে গেল কিভাবে? নেপথ্যের শক্তি আসলে কোথায়? আমরা আবারও সীতাকুণ্ড থানায়। এবারও বক্তব্য না দিয়ে অফিসার ইনচার্জ আমাদের ফিরিয়ে দিলেন। 2 দিন অপেক্ষা করিয়েও শেষ পর্যন্ত বক্তব্য দিতে রাজি হননি সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। ডাকাত নিশানের সাথে থানার কি সম্পর্ক, কিংবা নিজেদের পুলিশ সদস্য আহত হবার পরেও কেন ডাকাতির মামলা না নিয়ে চুরির মামলা নেওয়া হলো, এমন অনেক গুরুতর প্রশ্নের উত্তর জানতে হবে। আমাদের জানতে হবে গ্রেপ্তারি পরোয়ানা আর ডাকাতদের গডফাদারের অভিযোগ মাথায় নিয়ে কিভাবে একজন জনপ্রতিনিধি দিনের পর দিন পুলিশের সামনে প্রকাশ্যে ঘুরে বেড়ান। ফিরছি একটা বিরতির পর। নবী হোসেন কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান। স্থানীয়রা তাকে চেনেন নৈব্যা ডাকাইত নামে। জমি জমা, মাছের ঘের দখল, গরু কিংবা ইয়াবা পাচার সহ নানান অভিযোগ তার বিরুদ্ধে। একজন দুর্ধর্ষ ডাকাত থেকে বনে গেছেন এলাকার চেয়ারম্যান।
তার বড় ভাই লেদু ডাকাত এখনো জেলে, ছোট ভাই বাদলকে দেখা গেছে অস্ত্র হাতে। আর অনুসন্ধানে নেমে আমাদের ক্যামেরাতেও ধরা পড়ে এই ডাকাত পরিবারটির নানান কর্মকাণ্ড। আমাদের যেতে হবে কক্সবাজারের চকরিয়ায়। সাহারবিল ইউনিয়নের কুড়ালখালী বাজার এলাকা। বাজারের পাশের এই মসজিদটি 12 বছরের পুরনো। মসজিদের এই জমির ওপর নজর পড়ে সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসেনের। ইনি হাফেজ মোজাহেরুল ইসলাম। প্রতিষ্ঠার পর থেকেই এই মসজিদে ইমামতি করেন। এটা এখানে ওই নবী হোসেন আমাদের বর্তমান চেয়ারম্যান এই জায়গাটা দখল করে ফেলছে। তখন আমরা যখন প্রতিবাদ করতেছি তখন আমাকে মেরে ফেলবে একরকম করে হুমকি দিচ্ছে। শুধু এই মসজিদ নয়, তার ব্যক্তিগতভাবে কেনা 30% জমির উপরেও চোখ পড়ে নবী হোসেনের। আবার ওই পাশে একটা আমার জায়গার কিনা জায়গা আছে, আমরা চার ভাই মিলে কিনছি। উনি ওখান থেকে চাঁদা দাবি করতেছে। কত টাকা? 5 লাখ টাকা। এই বৃদ্ধার নাম হাজেরা খাতুন। আহত সন্তানের চিকিৎসার টাকা জোগাড় করতে ঘুরে বেড়ান এক দুয়ার থেকে আরেক দুয়ারে। ছেলে মোহাম্মদ মিনারের আহত হবার কারণ জানতে গিয়ে বেরিয়ে আসে নেপথ্যের কাহিনী। মাঝে তো মানে এবার হওয়ার আগদি হয়ে গেল, আবার নজর দেয় আয় যাইতে নদী আর হওয়ার আয় বাজা দি যাইতে নদী আয় জি তো এরা আয় বাজা দিতে আর তো বালা না লাগে দে আর যাইতে নদী দে। তাইলে আমার তা ধরি এরা ঠ্যাং ঠুং বাই দেওয়ার পরে আমার তা আর ঘরে তাই এর গরু লগিয়ে। এমন তথ্যই আমরা পেয়েছিলাম সেই ডাকাত দলের কাছ থেকেও। সুষ্ঠু জীবনের মাঝে আর ফিরে যেতে সাহায্য তো ফিরে যাইতে ওদের মারি ফেলাইম, হাড়ি ফেলাইম, তোর বউ ফাইন হাড়ি ফেলাইম, মামলা ঢুকাই দিম। এন্ডিলে হদুন ফিরে যেতে চাই দেখা তারা রেসে চালাইমি হয়ে দইটার আর বাইজে তুই চেন তারা মাঝে বসা দিকে কী করে বই লাগলে তো যাইতে হবে, না যাইলে তো আমাদের বাড়িতে সকালে যাবে উনি। ও আমার মা বাবাকে ধরিয়ে মারধর করবে, আমার ঘর বাড়ি ভাঙিয়ে দেবে। নবী হোসাইনের অপরাধের তথ্য জানতে টিম 360 ডিগ্রি এবার চকরিয়া থানায়। পুলিশের তথ্য বলছে নবী হোসাইনের বিরুদ্ধে মোট মামলার সংখ্যা 10টি। এর মধ্যে চকরিয়াতে আছে 7টি। এর মধ্যে 3টি চুরি, 2টি ডাকাতি, 1টি অস্ত্র আর বাকি 5টি বিভিন্ন ধরনের অপরাধের। গ্রেপ্তারি পরোয়ানা আছে 2টি মামলায়। 25 এপ্রিল 2022 সোমবার একটি মামলায় জামিনের তারিখ পড়েছে আজ। জামিন নিতে হলে সশরীরে আদালতে হাজির হতে হবে। সে হিসেবে চেয়ারম্যান নবী হোসাইনের আজ ঢাকায় থাকার কথা। নবী হোসাইন এলাকায় থাকলে কেউ মুখ খুলতে চান না। তিনি জামিন নিতে ঢাকায় গেছেন শুনে আমাদের সামনে হাজির হন সেতারা বেগম নামের এই বৃদ্ধা। তার নিজ নামে থাকা 6 একর জমি অস্ত্রের মুখে দখল করে নেন নবী হোসাইনের ভাই লেদু, যিনি এলাকায় লেদু ডাকাত নামে পরিচিত। গত 16 মার্চে 6টি অস্ত্রসহ র্যাব 15-র হাতে ধরা পড়ে লেদু ডাকাত। দখল হয়ে যাওয়া জমিগুলো দেখাতে তিনি আমাদের নিয়ে হাজির হন ঘটনাস্থলে। জায়গার পর ওরা এসে আমাকে বাইর করে দিছে এবং আমার ক্যামেরায় কথা বলতে দেখে দেশীয় অস্ত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন লেদু ডাকাতের স্ত্রী তসলিমা। এবারে হাড়িয়ার যাই না জিওলা তার বেড়া নিকি হইতে সব বন্ধু এবারে হাড়ি গেলে নাই না না এবার হলো অভিযোগ নাই দাবা। অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় সেতারা বেগমকে। ঘটনাস্থলে হাজির নবী হোসাইনের লোকজনও।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমরা ভুক্তভোগীকে উদ্ধারের জন্য যোগাযোগ করি 999-এ। তাৎক্ষণিকভাবে ছুটে আসে পুলিশ। পুলিশকে নিয়ে ঘটনাস্থলে টিম 360 ডিগ্রি। পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন লেদু ডাকাতের স্ত্রী তসলিমা। আহত অবস্থায় বেরিয়ে আসেন সিতারা বেগম। মহিলা লেদুর বউ ওই দিন আর্মি গিয়ে কিভাবে মারছে? দা নিয়ে আর এখানে লোহা দিয়ে ফুলে গেছে তো দেখেন দা আছে, দা দিয়ে এখানে মারছে, এখানে বেশি মার দিছে। ওখানে আছে ভিতরে সুখে শ্বাসমা শরীর নিয়ে ফেলছে। 999 ফোন করার পরে আমরা আসছি, ওনাদের একজন ভিকটিমকে আটক করে রাখছে। আমরা আয়সা ঘটনার সত্যতা পাই, ভিকটিমকে উদ্ধার করি এবং কি ওনাকে প্রাথমিক চিকিৎসার জন্য আমরা আমাদের মাধ্যমে হসপিটালে নিয়ে যাচ্ছি। অথচ এই ঘটনায় সিতারা বেগম থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। ফেরার পথেই দেখা গেল চেয়ারম্যান নবী হোসাইনের আলিশান বাড়ি। সামনে 50 থেকে 60 জন। এ তো দেখছি সেই চেয়ারম্যান নবী হোসাইন, যার আজ উচ্চ আদালতে থাকার কথা। আজকে ঢাকা থাকার কথা নাকি মামলা হাজিরা বা হাইকোর্টে যাওয়ার কথা ছিল? মানে আপনার কোনো হাজিরার জন্য ঢাকা যাওয়ার কথা ছিল না। কিন্তু উচ্চ আদালতের তথ্য বলছে আজ 25 এপ্রিল আদালতে সশরীরে হাজির হয়ে তিনি 6 সপ্তাহের জামিন নিয়েছেন। এবার জানতে চাই সিতারা বেগমের উপর হামলা হলো কেন? আমার বড় ভাই লেদু ওই জমিনগুলো চাষবাস করে, আমরা টাকা দিয়ে বছরে কোনে কোনে টাকা দিয়ে ওই জমিনগুলো লাগিয়ে নিই। কিছুদিন আগে র্যাব 15-এর সাথে আমার মামি এবং আমার মামাকে 1 নম্বর 2 নম্বর সাক্ষী করে আমার বড় ভাই লেদুকে 6টা অস্ত্র দিয়ে ফাঁসাইছে। কে? উনি। নিজের মতো করে তিনি যুক্তি দিচ্ছেন। এবার ডাকাতির মামলায় চার্জশিটে নাম আসার ব্যাপারে কি বলবেন তিনি? দুইটা মামলা, একটা মামলা ওয়ারন এরাই কি আমাকে মিথ্যাভাবে খায় বা কাহারা ডাকাতি করতে গেছে, ওখানে নাকি এক ডাকাতি বলছে যে নবী হোসেন চৌধুরীর সাথে কি ফোনে কথা হয়েছে। কি হয়েছে ফোনে ওইটা উল্লেখ নাই। এভাবে কি আমার প্রতিপক্ষ আমাকে একটা মামলা এভাবে ফাঁসাই দিচ্ছে। দুটি পরোয়ানা থাকার পরেও নবী হোসাইন কিভাবে প্রকাশ্যে ঘোরাফেরা করেন জানতে আমরা হাজির চকরিয়া থানায়। ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হলেন না অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী। মোবাইল টেলিফোনেও করা হয় একই প্রশ্ন। আর আরেকটা মামলায় অনেকটা শোনাও না, সিতারা বেগমের মামলাটা তো মনে হয় নেননি। এরই মধ্যে দেখতে দেখতে 10 দিনের বেশি পেরিয়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিজেই ভুক্তভোগীকে উদ্ধার করে, কিন্তু তারপরও এখন পর্যন্ত মামলা নেয়নি স্থানীয় থানা। ডাকাতের ঘটনা প্রমাণিত হবার পর নবী হোসেনের বিরুদ্ধে বেরিয়েছে গ্রেপ্তারি পরোয়ানা, কিন্তু তারপরও তিনি রয়েছেন ধরাছোঁয়ার বাইরে, রয়েছেন বহাল তবিয়তে। কিন্তু প্রশ্ন হলো, কোন নেপথ্যের অদৃশ্য শক্তির কারণে পুলিশ তাকে ধরতে পারে না? আমরা সামনের দিনগুলোতে সেই নেপথ্যের শক্তির উপরেও নজর দিতে চাই। অপেক্ষায় থাকুন। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।